নমস্কার, শুভ সন্ধ্যা। নতুন বছরের শুভেচ্ছা নেবেন। আচ্ছা, আপনারা মঞ্চে যাদের দেখছেন তাদের মধ্যে খুব ভালো বক্তা এবং রাজনীতিবিদরা আছেন, কিন্তু এখানে দুজন আছে শুধু আমি আর আমার বন্ধু নজরুল ইসলাম পুলিশ সার্ভিসে ছিলেন, যাদের রাজনীতির সাথে কোনো সম্পর্ক নেই, রাজনৈতিক দলের সাথে কোনো সম্পর্ক নেই। আমাদের বলা হয় ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর পার্টি। আমরা চেষ্টা করি রাজনীতির অঙ্গনে নেবে বা কাছাকাছি থেকে জিনিসটা বুঝে সাধারণ মানুষ কি চাইছে সেই কথাগুলো তুলে ধরতে। আমরা কোনোদিন, আমিও নেব না কোনোদিন কোনো রাজনৈতিক পদ। আমি নজরুলকে ছোটোবেলার থেকে চিনি, নজরুলও নেবে না। অতএব আমাদের কোনো স্বার্থ নেই এর মধ্যে। সুমন যেরকম একবার বাঁদিক দেয়, একবার ডান দিক, দুটো দিকে স্প্যাশ মারেন, আমরাও ঠিক সেভাবেই চলবো। তো প্রথমেই শুরু করার আগে আমি একটা দুটো ব্যাপার আমি দেবজিৎকে বলে দিই। ইতিহাস নিয়ে বলতে গেলে কিন্তু এটা চিন্তা করে বলতে হয়। হিন্দু হোমল্যান্ড চেয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জিরা, হিন্দু মহাসভা থেকে চেয়েছিলেন, অতএব পশ্চিমবঙ্গ হয়ে গেল। একেবারে বাজে কথা, একেবারে বাজে কথা, না বলে পাচ্ছি না। কারণ ইতিহাসের যেটা আছে যে পুরো স্বাধীনতা সংগ্রামে কোনো হিন্দু দক্ষিণপন্থী দল বা কোনো সংস্থা একেবারে কোনো দিন একদিনের জন্য তারা স্বাধীনতা সংগ্রামে নামেনি, বরং পারলে বিরোধিতা করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজে লিখেছিলেন যে কুইট ইন্ডিয়া মুভমেন্টে যারা আছেন তাদেরকে অ্যারেস্ট করুন। অতএব এগুলো বলবেন না। একবার চেষ্টা হয়েছিল শরৎচন্দ্র বোস আর ফজলুল হক দুজন মিলে একটা যে অবিভক্ত বাংলাকে এক করা যায় কি না। যাই হোক, ইতিহাস ইতিহাস। চলে আসে আজকের বিষয়। আইপ্যাক নিয়ে যখন কথা হয় তখন আমরা সঙ্গে সঙ্গে ভাবি যে একটা ভাড়া করা সংস্থা, তারা পাবলিসিটি দেওয়ার জন্য এসছে। আমিও তাই ভাবতাম এক সময়, কিন্তু পরে গিয়ে দেখলাম এটা একটা ভয়ঙ্কর ব্যাপারে গিয়ে দাঁড়িয়ে গেছে। আপনারা অনেকেই জানেন না যে কোন স্তর থেকে কোন স্তর অবধি আইপ্যাক আছে। আইপ্যাক একটা প্যারালাল পার্টিয়ান সরকার রান করছে। আইপ্যাকের ডিএম আছে, আইপ্যাকের এসডিও আছে, আইপ্যাকের ওসি আছে, থানার ওসির পাশে আইপ্যাকের ওসি বসে আছে। এটা আশ্চর্য একটা গণতন্ত্র বিরোধী একটা শক্তি তৈরি করা হয়েছে। আসলে হয়েছে কি, তৃণমূল কংগ্রেস জিততে পেরেছিল, আমি তার জন্য তাদের বাহবা দিই, কারণ তারা অনেক কষ্ট করে জিতেছে। তারা জিততে পেরেছিল কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে, যে তারা কংগ্রেসের কখনো হোল টাইমার কনসেপ্টটা ছিল না। 24x7 যে একটা পার্টির কার্ডের থাকার দরকার, সেটা তৃণমূল তৈরি করতে পেরেছিল কমিউনিস্ট পার্টিকে, কমিউনিস্ট বা বামপন্থীদের বিরোধিতা করতে গিয়ে তারা হোল টাইমার তৈরি করেছিল। আর এই আইপ্যাকটা হলো আমার মতে ওদের আরএসএস। আরএসএস যেন একটা সংস্থা, যারা পলিটিক্সে নেই আবার আছে নেই, তাদের মতন প্রতিটি জায়গায় তারা আছে। এখন সেটা ওদের ব্যাপার, ওরা বুঝুক। আমার ব্যাপার যেটা, সাধারণ মানুষের ব্যাপার যেটা, যে আইপ্যাককে যখন এজেন্সি রেড করতে গিয়েছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে তাদের বাধা দিয়েছে। এটা কিন্তু আইন বিরোধী, না বলে পাচ্ছি না। 186 নম্বর ধারা ভারতীয় কী বলে ইন্ডিয়ান পিনাল কোডের, এখনকার নতুন ধারায় হয়েছে 221 ধারায়, কারো কিন্তু 3 মাস জেলও হয়ে যেতে পারে। জাস্ট বলে রাখলাম, এই কেস চলছে। হ্যাঁ, মানছি আইপ্যাককে, আমি যেটা বললাম এটা কেজিবির মতন সংস্থা, সিআইয়ের মতন পাশাপাশি রান করছে। কিন্তু যেটা আরও লজ্জাদায়ক সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী রাজনৈতিক কাজ করতে গিয়েছিলেন, তিনি তার বিচার তিনি বুঝবেন। সাথে ওই আমলা পুলিশগুলো গেল কি করে? তারা তো আইন ভায়োলেট করছে। যে কোনো অন্য রাজ্য হলে তাদের সঙ্গে সঙ্গে সাসপেন্ড করে দেওয়া যেত। আমলা পুলিশ গিয়ে একটা রাজনৈতিক মিশনে তারা, আমি তো বুঝতে পারছি না কী করে গেল। মুখ্য সচিব নিজে চলে গেলেন। এই কী হচ্ছে কি বাংলার? আচ্ছা, এবার উল্টো দিকটা বলি। যে এজেন্সি রেড করতে এসেছিল সেই এজেন্সি কিন্তু গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা নয়। কিছুক্ষণ আগে সুমন একটা বিস্তারিত হিসেব দিল যে ইডি কি কাজ করে বেড়াচ্ছে, কুকাজ, কি কাজ না কুকাজ করে বেড়াচ্ছে। এটাও আবার নরেন্দ্র মোদীর একটি বিশেষ অবদান ভারতবর্ষের সমাজ, পলিটিক্স এবং ইতিহাসে। কেউ এইভাবে অপব্যবহার করেনি যেভাবে প্রত্যেকটি সংস্থাকে অপব্যবহার করেছে। আমি একটি সংস্থায় ছিলাম ওনার সাথে প্রায় 2.5 বছর, আমি জানি চাপ কাকে বলে।
যে মুহূর্তে একে মিত্তল বলে একজন ভদ্রলোককে তাদের স্পোক্স পারসন করলো, এই গতকাল না পরশু, গতকাল তার বাড়িতে ইডি রেড করে দিয়েছে। চলছে এটা কি মগের মুলুক, যেখানে পারবো সেখানে বর্গি পাঠাবো। একটা জিনিস মনে রাখবেন, সরকারি কাজে প্রতিটি নথি আমাদের কাছে থাকে, এখানে না থাকলে ওখানে থাকবে, এখানে না থাকলে ওখানে থাকবে। সময় যখন আসবে, এই যে সরকারি কর্মচারীরা রাজনৈতিক দলের হয়ে দালালি করছে, অত্যাচার করছে, নথির ভিত্তিতে আমরা কিন্তু তার হিসেব নিকাশ নিতে পারবো। এই রাজ্যে দেখা যাচ্ছে যেভাবে ট্রান্সফার করেছে অফিসারদের, অভূতপূর্ব। এবং আমি একটা স্টেজে বলবো দুঃখজনক, এত অফিসার কোনো ট্রান্সফার করার কোনো দরকার ছিল না। কিন্তু ট্রান্সফার হচ্ছে কিসের জন্যে? যে প্রতিটি ব্লক লেভেল বিজেপির নেতা বলেন আমার ওসি আমার কথা শোনেনি, ও দালালি করেছে, প্রতিটি ধরে ওসি করেছে। নাহলে ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব নয় জানা যে কোন থানার কোন ওসি কী করেছে, আর গোয়েন্দা দপ্তর পারে না। আমরা কাজ করেছি ওদের সাথে, এগুলো সব হলো তাদের পার্সোনাল কমপ্লেন্টের বেসিসে। আবার উল্টো দিকটা দেখুন, হ্যাঁ ইলেকশন কমিশন শত শত ট্রান্সফার করেছেন, কিন্তু ঠিক তার আগে টিএমসি গভর্নমেন্টও বা শত শত ট্রান্সফার করে তাদের নিজেদের লোক বসাবার চেষ্টা করেছেন। খুব খারাপ লাগে যখন দেখি যে এক সাংবিধানিক সংস্থা আমলাতন্ত্রকে এইভাবে একবার এ টানে একবার ও টানছে। এর বিরুদ্ধে কিন্তু আমাদের একবার কখনো না কখনো রুখে দাঁড়াতে হবে। এবার চলে আসি কিছু ফিগারে, কিছু নম্বরে। 91 লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। এর অর্থটা কি? আমি তো বলেছিলাম এইখানে দাঁড়িয়ে 1 কোটি খানেক লোক যেতে পারে। অতএব কিছু লোক আমাকে ব্যঙ্গ করে বলছে আপনি এখন কেন কথা বলছেন, তখন তো বলেছিলেন 1 কোটি বাদ যেতে পারে। আরে মশাই, আমি 1 কোটি বাদ যেতে পারে সেটা এই ইলেকশন কমিশনারের চরিত্র দেখে বলেছিলাম, তার হাবভাব দেখে বলেছিলাম। যেভাবে তিনি জাতিকলে কাটছে সবাইকে, ঘাট ঘাট করে কচুকাটা করছে, এখানে 1 কোটি যেতে পারে। এই 1 কোটির জায়গায় 91 লক্ষ গেছে। এখন এটা আমাদের দেখতে হবে কোন পরিপ্রেক্ষিতে। পশ্চিমবাংলায় 18 ঊর্ধ্বের যে জনসংখ্যা, সেটা তারাই তো ভোট দিতে পারে। সেই জনসংখ্যার আজকে এই আন্দাজ হলো 7.8 করোড়, মানে 7,80,00,000। 7,80,00,000 ব্যক্তি পশ্চিমবাংলায় 18 উপরে আছে। এদের 100%কে যদি ভোটার করা যেত খুব ভালো হতো, কিন্তু তার কখনো একটা অংশ বাদ চলে যায়। কিন্তু এই কচুকাটা করে যেটা দাঁড়িয়েছে সেটা 7 কোটি লোকও হয়নি। তারপরে কোথাও একটা কিছু গণ্ডগোল হয়েছে। বেশ কিছু নাম যারা তারা বাদ দিয়েছে, যার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই, সেগুলো হলো মৃত, ভুয়ো, চলে গেছে ইত্যাদি ইত্যাদি। সেটা বাদ দেওয়া উচিত ছিল, আমি তাদের সমর্থন করি, এটা আমরাও বাদ দিয়েছিলাম। কিন্তু আসলে জ্যান্ত মানুষ একটি পরিবারের 4 জনের মধ্যে 2 জন আছে, 2 জন নেই। এই যে নতুন খেলা, নতুন অত্যাচার, এটি একমাত্র একটি বিকৃত মস্তিষ্ক থেকে বেরোতে পারে। আর সেই বিকৃত মস্তিষ্ক আমি বলবো ইলেকশন কমিশনের প্রধানের আছে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, 75 বছর ধরে আমরা ভোট করছি, আর উনি একজন বললেন যে আমরা এসআইআর করেছি 20 বার না কত। আরে বাবা, এসআইআর বোধহয় 12 বার, আইআর হয়েছে, ইন্টেন্সিভ রিভিশন 12 বার হয়েছে, এসআইআর কোনো দিন হয়নি। ইনফ্যাক্ট আমি বারবার বলে যাচ্ছি যে এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রোলের কোনো আইনগত সম্মতি নেই। আর তার সাথে সাথে যে এইসব ফর্ম টম হ্যানা ত্যানা নথি নিয়ে এসো, গয়ায় গিয়ে তুমি একজন পান্ডা ধরে তার কাছ থেকে কুণ্ডলি নিয়ে চলে এসে দেখাতে হবে, এসব মানে মানে আমাদের কল্পনার বাইরে। যেভাবে কাটা হয়েছে তার একটা পরিকল্পনা দেখবেন, আপনারা যদি ম্যাপে ফেলে দেন ওটাকে, দেখবেন কাটা হয়েছে বর্ডার জেলাতে বেশি করে। বাঁকুড়া, বীরভূম কিন্তু কাটা হয়নি, ঝাড়গ্রামে কাটা হয়নি। তার মানে যেখানে বেশিরভাগে লোক হিন্দু প্রধান এলাকায়, সেখানে কিন্তু কাটা হয়নি। তার মানে কম্পিউটার বাবাজিকে কি কেউ ফিড করেছিল, প্রম্পট করেছিল প্রোগ্রামে যে মোহাম্মদ দেখলে কেটে দাও নামটা? কি এগুলো আমাদের জানতে হবে। কি করে তারা ধরছে যে ওই বর্ডার এলাকার লোকগুলোকে ধরছে? আফটার অল সব কিছুই যা করেছে সেটা একে তাকে দোষ না দিয়ে আমাদের বলতে হবে কম্পিউটারের দ্বারা দরুন হয়েছে। কম্পিউটার ব্যানার্জি আর যে বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবীন্দ্রনাথ ট্যাগোর, এই বিচার করতে পারেনি।
এসব তো আপনারা জানেন গল্প। পরিবারের কত পরিবারের লোকের একজন বাদ গেছে, দুজন বাদ গেছে, তারা দিনের পর দিন রোদে দাঁড়িয়ে ভুক্ত হয়েছে, তারা কিন্তু ছাড়বে না কাউকে। যাই হোক, এখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে 27% মুসলমান আছে, কিন্তু নাম কাটা গেছে 34%। এর থেকে বোঝাই যাচ্ছে যে একটা কিছু খেলা হয়েছে। একটি কনস্টিটুয়েন্সির কথা আমি বলছি, 56 নম্বর শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের, প্রায় মুসলমান বেশি, সবচেয়ে বেশি। 56 নম্বর শামশেরগঞ্জ, সেখানে যতগুলো পিটিশন এসেছিল, ওই অ্যাডজুডিকেশন বলে, বিচারাধীন বলে, কী করে সাধারণ মানুষকে বিচারাধীন করে আমি তো বুঝতে পারি না। যাই হোক, বিচারাধীন, তার 91% নাম কাটা গেছে, 91% নাম কেটেছে। তবে হয় কম্পিউটার কেটেছে, না হলে ওই জুডিশিয়াল অফিসার কেটেছে। মনে রাখবেন, আইনের ঊর্ধ্বে কেউ নেই। আমি আইনের সবচেয়ে উচ্চপদস্থ থেকে আমি বলবো, আইনের ঊর্ধ্বে কেউ নেই। বাম দিয়ে ডান দিকে কোন যেভাবে কচু কাটা করেছে তার একটা হিসেব আমাদের নিতে হবে। এখন 27 লক্ষ লোক এখনও অ্যাডজুডিকেশনে পড়ে আছে, তার সাথে 7.5 লাখ লোক অ্যাপিলে গেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে 34.5 মানে 34.5 লক্ষ লোক এখন ভোট দিতে পারবে না। ভারতবর্ষের ইতিহাসে কোনো দিন আমরা শুনিনি যে এত বড় একটা সংখ্যক লোক ভাত দিতে পারবে না। আর সেই হিসেবগুলো অনেক কাগজে বেরোতে আরম্ভ করেছে যে কনস্টিটুয়েন্সি ধরে ধরে যেভাবে যে জিতেছিল, যে হেরেছিল, সেই মার্জিনের থেকে ঠিক বেশি লোক কাটা হয়েছে, যাতে একটি রাজনৈতিক দল তার ফায়দা নিতে পারে। এই জাস্টিস বাগচি, মানে নির্মল, আমাদের জয়মাল্য বাগচি, উনি কিন্তু অনেক কটা উক্তি করেছেন, ছোট ছোট করে কোর্টে থেকে উক্তি করেছেন। সেই উক্তির থেকে আমরা যে মালাটি পাচ্ছি তাতে বুঝতে পারছি যে উনি কিন্তু সত্যটাকে ধরতে পারছেন, কারণ উনি বাংলার মানুষ, ওনার একটা রেপুটেশন আছে। উনি একবার বলছেন ইনকুইজিশন, কত বড় কথা, মানে বিশালভাবে টর্চার করা হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি আপনার কার মাথার থেকে বেরিয়েছে বা জিজ্ঞেস করেছেন, আমিও জিজ্ঞেস করছি, আপনিও তাই একই কথা জিজ্ঞেস করছেন। উনি বলেছেন 2002 রোল আপনারা বলেছিলেন ছোবেন না, ইলেকশন কমিশন 2002 রোল কেটেছেন এই লজিক্যালের নাম করে। উনি এক জায়গায় ইলেকশন কমিশনকে নিজেই বলে ফেলেছেন ওয়ান সাইডেড, কিন্তু বেঞ্চ তো উনার একা নয়। অতএব আমাদের সবার এই জন্যে ভুক্ত হচ্ছে। অ্যাপিলে গিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে, সেখানে কিছুতেই আর এই 34.5 লক্ষর মধ্যে থেকে ছিটেফোঁটা কিছু লোক বেরিয়ে আসতে পারে। ভারতবর্ষের ইতিহাসে এটি কলঙ্ক থেকে গেল যে বাংলায় এত লোক বাদ চলে গেল। বাংলায় বাদ যাওয়ার ব্যাপারে অনেক রকমের গল্প আছে, কিন্তু তার মধ্যে একটি গল্প সত্যি, ওর কে যেন বললেন এখানে, যে রাজ্য সরকারও কিন্তু খেলা খেলেছে। তারা যদি সময় মতো নাম দিত তবে এটা হতো না। আর ইলেকশন কমিশনের যেটা করার কথা ছিল, করা উচিত ছিল, যদি তুমি এসআইআর এত ফন্দি দিয়ে করো তবে 9 মাস আগে শুরু করো। আমি তো ইলেকশন চালিয়ে এসেছি, আমি তো জানি কতখানি লাগতে পারে। 9 মাস আগে শুরু করা উচিত ছিল। 9 মাস আগে শুরু করলে সুস্থভাবে আজকে হয়ে যেত, কিন্তু তারা সুস্থভাবে চায়নি। তারা চেয়েছিল একটি সংখ্যক, বড় সংখ্যক বাংলার লোক তারা যেন বাদ যায়, তাদের অ্যালগরিদমে হোক, সেখানে হোক, যেখানে হোক, এই করে। মাঝের থেকে মারা গেল, মানে চাপে পড়লো মতুয়ারা। আরে বাবা, মতুয়ারা তো বলছে আমাদের কাছে কাগজ নেই, তারা তো বিজেপির পেছনে ছোটাছুটি করছে। 35 থেকে 70টা সিটে তাদের ভোটের ব্যাটার করে, তারা তো বলছে কাগজ নেই, তারা তো স্বীকার করছে। তাদের জন্য তো আইনও পাল্টানো হয়েছে, তাই ঘ্যাচ করে তাদের নামও কাটা হয়েছে মুসলিমদের সাথে সাথে। এই যে একটা সাংঘাতিক একটা, কে যেন কি বর্গি বলছিল, যাই হোক, এই অত্যাচার কিন্তু আমরা কোনো দিন দেখিনি। আর এটি আমি বারবার বলছি, একটি বিকৃত মস্তিষ্ক থেকে বেরিয়েছে। নাহলে এর অর্থ হলো শুধু কেটে দিয়ে নাম দিয়ে এখানকার হাতের খেলাটা এমন করে দিতে যাতে জাস্টিস যেখানে মার্জিনে বেরিয়ে যেতে পারে। কদিন আগে চিফ জাস্টিস ওকা তাকিয়ে বলেছেন নিজে যে জজেরা কিন্তু এখন কেন্দ্রের রাজনৈতিক দলের বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছে, আমাদের সাবধান থাক, নিজে বলছেন দাঁড়িয়ে জাস্টিস ওকা। এবার দেখুন, আমি প্রচণ্ডভাবে সম্মান করি জুডিশিয়াল অফিসারদের, সব কিছু মিলিয়ে, কিন্তু তারাও তো ভুল করতে পারে। আমরা যখন করাপশন নিয়ে কথা বলি, জানেন 8600টি কমপ্লেন্ট আছে জুডিশিয়াল অফিসারদের এগেনস্টে। পার্লামেন্টে বলা হয়েছে 8600টি কমপ্লেন্ট।
যাই হোক, এখন প্রশ্ন হলো যারা যারা নাম কেটেছে ঘ্যাচঘুচ রেকর্ডগুলো ঠিক রাখুন, পরবর্তীকালে একবার যাচাই করে দেখতে হবে যে আপনারা ঠিক করেছেন কি করেননি। আমাদের বাবু বিডিও বাবু যদি করেন তা তাকে হাইকোর্টে গিয়ে তাকে দাঁড় করিয়ে তার নথি নিয়ে যেতে হয়, আপনি যদি করেন তবে তার ক্ষেত্রে হবে না কেন? যাক, এখন 250 কোম্পানি সেন্ট্রাল ফোর্স আসছে, প্রায় 2.5 লক্ষ লোক। আর বাংলার আমার যতদূর ধারণা 120টি কোম্পানি আছে, 120-30, মানে প্রায় 1.25 লক্ষ লোক। মানে প্রায় 3.5 লক্ষর বেশি আর্মড ফোর্স বাংলায় থাকবে। এবার যদি নির্বাচন সুস্থভাবে না করতে পারে, তার মানে বোঝা যাবে যে এই রাজ্যের কোনোদিন ভোট হতে পারবে না। আমরা চাই সুস্থভাবে হোক, যে জিতুক যে হারুক সেটা নিজেদের ব্যাপার। আমি নিজের মতামত আমি বরাবরই বলে এসেছি, বলতে লজ্জা নেই, কারণ অন্যরা রাজনৈতিক প্রচার করছে, আমার প্রচার হলো নো মোদি নো দিদি। এই দুটোই মিলে এমনভাবে কয়েকটি দল তাদের দল তৈরি করেছে, সেগুলো হলো শুধু ইলেকশন জেতার জন্যে, তারপরে কি করে ভগবান জানে। এখন বলতে পারেন যে বাঙালি অস্মিতার কথা উঠছে, বাঙালি সম্মানের কথা উঠছে, বাঙালি সত্তার কথা উঠছে, সবকটি আমি মানব, কিন্তু বাঙালি সম্মান সত্তা বজায় রাখার জন্য একটি পার্টিকে তো কেউ ঠেকা দেয়নি রে বাবা, আরও তো দল আছে, তাদের মধ্যে চিন্তা করে দেখুন, যা হওয়ার হবে। আমি শুধু একটি কথা বলবো, যারা ভোট দিতে যাবেন তাদের কাছে আমার একটি নিবেদন, বলতে পারেন বৃদ্ধ পেনশনার হিসেবে, যে দয়া করে বাংলার কথা প্রথমে মানুন, রাজনৈতিক কথা মানবেন না। রাজনৈতিক কোন দল কে কি বললো মানবেন না, নিজের বিবেক অনুযায়ী ভোট দিন। নিজের বিবেক যেটা বলছে তাতে জিতুক বা হারুক, বা তা আপনার বিবেক যদি বলে একটি ক্যান্ডিডেটও ভালো না, নোটা দিয়ে দেখিয়ে দিন ভারতবর্ষকে যে আমরা এদের পছন্দ করি না, আমরা অন্য রকমের রাজনীতি চাই। এই বলে আমি আবার বলবো যে বাংলার এমন একটি পর্যায়ে দাঁড়িয়েছে বাংলার ইতিহাস, যেখানে যে কোনো কিছু হয়ে যেতে পারে। এবার ইলেকশনে এমন একটা ইলেকশন হচ্ছে যেখানে কিছু হয়ে যেতে পারে। যদি ওই মার্জিন কেটে, গণেশ কুমারের মার্জিন কেটে যদি একটি দল ওই মার্জিনের জোরে বেরিয়ে চলে আসে, বিস্ফোরণ হবে রাজ্যে। আমি সে কথা লিখে বলে দিচ্ছি, কারণ 69 হয়েছিল, 67 হয়েছিল। আমরা দেখেছি ওই ধর্মভীরা বসে কান কেটে সরকার কেটে দিচ্ছে, আর ঠিক যাকে কাটছে পরের ইলেকশনে তাকেই মানুষরা ভোট দিয়ে আনছে। ভোটটি সুস্থ রাখুন, একটি সুস্থ অবস্থার মধ্যে ভোট করুন, অবাধ নির্বাচন করুন এবং নিজের বিবেক অনুযায়ী ভোট দিন। নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.